এক পাগলা কুংফু মাস্টার, যার নেশা শুধু মানুষ কিল করা। তার ফাইটিং স্কিল এতটাই হাই ছিল যে প্রতিপক্ষ তাকে দেখলেই প্যান্ট ভিজিয়ে ফেলত। কিন্তু ছোটবেলায় সে দুর্বল থাকায় সবাই তাকে নিয়ে মজা করত। এরপর ভুল করে একদল কুংফু গ্যাং তার পরিবারের সবাইকে মেরে ফেলে। ভাইরে ভাই, তারপর সে প্র্যাকটিস করে নিজেকে এতটাই পাওয়ারফুল করে ফেলে, শহরের সমস্ত কুংফু তাকে বাপ ডাকতে শুরু করে। বদলা নিতে সে একে একে সব কুংফু গ্যাংকে খতম করার মিশনে নামে। শেষ পর্যন্ত কি ঘটেছিল তার সাথে, মাথা নষ্ট সব কুংফু ফাইট দেখতে একটি লাইক দিয়ে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে। মুভির শুরুতে আমরা এক ভয়ঙ্কর কুংফু মাস্টারকে দেখতে পাই। সে একে একে তার প্রতিপক্ষকে ধরে পেটাচ্ছে। সবাই মিলে তাকে মারতে চাইলেও তার একটা চুলও কেউ ছিঁড়তে পারে না। সে খুব সহজেই সবাইকে মেরে ডাউন করে ফাইট জিতে যায়। এই ফাইটারের নাম কলিন। সে শহরের মধ্যে এতটাই জনপ্রিয় ছিল যে সবাই তাকে এক নামে চিনত। আজ পর্যন্ত কলিনকে কোনো ফাইটার হারাতে পারেনি। কলিনের ছোট ছেলের নাম লিও। সে লুকিয়ে লুকিয়ে তার বাবার মার্শাল আর্টের ট্রেনিং দেখছিল। ছোট থেকেই লিওর চোখে তার বাবা ছিলেন একজন লিজেন্ড, কারণ লিওর বাবা কোনো সাধারণ ফাইটার ছিলেন না, তিনি ছিলেন পুরো শহরের সব ফাইটারদের ওস্তাদ। কলিন এতটাই স্পিডে তার ফাইট চালাতো যে তার সামনে কেউ বেশিক্ষণ টিকতেই পারত না। যেই সামনে আসতো, কয়েক সেকেন্ডের মধ্যেই উড়ুমধুরুম কেলানি খেয়ে নকডাউন হয়ে যেত। বাসায় লিও সবসময় তার বাবার জেতা পুরস্কারগুলোর দিকে তাকিয়ে থাকত, আর মনে মনে ভাবত একদিন সেও ঠিক তার বাবার মতোই বড় ফাইটার হবে। কিন্তু তার বাবা কখনোই তাকে মার্শাল আর্ট শেখাতো না, কারণ লিওর অ্যাজমা ছিল। কঠোর ট্রেনিং করলে তার শরীর অসুস্থ হয়ে পড়ত, তাই কলিন সবসময় তাকে লড়াই থেকে দূরে থাকতে বলতো। কিন্তু লিও ছিল নাছোড়বন্দা। সে ঠিক করে নেয় একসময় সে তার বাবার থেকেও ভয়ঙ্কর যোদ্ধা হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে তার বাবার সব টেকনিক ফলো করে প্র্যাকটিস চালিয়ে যেত। একদিন হঠাৎ তাদের শহরে এক নতুন ফাইটার এসে হাজির হয়। সে এবার সরাসরি কলিনকে ফাইটিংয়ের চ্যালেঞ্জ করে বসে, আর কলিনও সেই চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। কিন্তু সে তো জানতো না কলিন কতটা পাওয়ারফুল। এই খবর শুনে লিও প্রচণ্ড খুশি হয়, কারণ তার বিশ্বাস ছিল এই ফাইটে তার বাবা সহজেই সেই ফাইটারকে খতম করে দেবে। এরপর শুরু হয় সেই ভয়ঙ্কর লড়াই। দুজনেই শুরুতে সমানে সমান লড়াই করতে থাকে, কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না। ফাইটারটি তখন তার টেকনিক ফলো করে কলিনকে ডাউন করতে চায়, কিন্তু কলিন খুব সহজেই তার অ্যাটাক ডিফেন্স করতে থাকে। বেশ কিছুক্ষণ পর কলিন তার সিক্রেট ফাইটিং স্কিল দেখাতে শুরু করে। তার অ্যাটাক এতটাই খতরনাক যে ফাইটারটাও বুঝে যায় কলিন কোনো সাধারণ মাল নয়। শহরের মানুষ চিৎকার করে উল্লাস করতে থাকে, কারণ সবাই ভেবেছিল কলিন এবার তাকে খতম করে দেবে। কলিন ফাইটারকে মেরে অনেকটা দুর্বল করে ফেলেছিল। এরপর যখন ফাইনাল অ্যাটাক করতে যাবে, তখন হঠাৎ করেই কলিন থেমে যায়, কারণ এই পাঞ্চটা মারলে ফাইটারটা সাথে সাথে খতম হয়ে যাবে। কিন্তু সেই ফাইটার ছিল এক নম্বর চিটার। সে কলিনের এই থেমে যাওয়ার সুযোগ নিয়ে হঠাৎ হামলা করে বসে। এই অ্যাটাকের ফলে কলিন ম্যাচটা হেরে যায়। এসব দেখে সেখানে সবাই বুঝে গিয়েছিল সে ইচ্ছা করেই ম্যাচটা হেরেছে। তবে কলিন কেন এমন করলো সেটা আমরা মুভির সামনে জানতে পারবো। অন্যদিকে লিও পুরোপুরি ভেঙে পড়ে, কারণ তার বাবা জীবনে কখনো হারেনি। এটাই ছিল তার প্রথম হার। ঠিক তখনই সেই চিটার ফাইটারের ছেলে লিওর সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমার বাবা যেভাবে তোর বাবাকে হারিয়েছে, আমিও তোকে হারাবো, দম থাকলে ফাইট কর। এই কথা শুনে লিওর মাথায় আগুন ধরে যায়। সে তার চ্যালেঞ্জ একসেপ্ট করে। লিওর বন্ধু তাকে অনেক বোঝায়, সে ফাইটের জন্য পুরোপুরি রেডি ছিল না, কিন্তু সে ছিল আরেক ঘাড় তেড়া। এবার লিও সোজা ফাইটিং রিংয়ের ভিতরে চলে আসে। এরপর শুরু হয় তাদের মধ্যে ফাইট। কিন্তু ভালো ট্রেনিং না থাকার কারণে লিও ঠিক মতো লড়াই করতে পারছিল না, আর সেই সুযোগে ছেলেটা তাকে ধরে চরম কেলানি দিয়ে আহত করে ফেলে। শেষে তাকে পাঞ্চ মেরে রিংয়ের বাইরে টপকে দিয়ে লিওর গায়ের ওপর পা রেখে তাকে অপমান করতে থাকে। এর ফলে লিওর মাথায় রক্ত উঠে যায়। তখনই সে ঠিক করে, আমি নিজেকে এমনভাবে তৈরি করব যেন পুরো কুংফু গোষ্ঠী আমার সামনে মাথা নত করে। সে নিজের বাবার থেকেও বড় যোদ্ধা হওয়ার প্রতিজ্ঞা করে। এরপর লিও তার বন্ধুকে নিয়ে একটা লাইব্রেরিতে যায়। সেখান থেকে তারা মার্শাল আর্টের একটা বই নিয়ে আসে। লিও এবার নিজে বই দেখে শুরু করে কঠোর ট্রেনিং। কিন্তু বাড়িতে ফেরার পর কলিন বিষয়টা বুঝতে পেরে প্রচণ্ড রেগে যায়। কলিন আবারও তাকে বলে মার্শাল আর্ট ও ফাইটিং থেকে দূরে থাকতে। কিন্তু এদিকে লিওর ততক্ষণে ঠিক করেই নিয়েছে যেভাবে হোক পুরো কুংফু গোষ্ঠীতে রাজত্ব করে তার পরিবারের হারানো সম্মান ফিরিয়ে আনবে। তাই সে তার বাবাকে না জানিয়ে লুকিয়ে ট্রেনিং চালিয়ে যেতে থাকে। লিও এতটাই কঠোর ট্রেনিং করত যে সেটা ছাড়া আর সে কোনো কিছুই চিন্তা করত না। দিনের পর দিন লিও শুধু কুংফুর মারাত্মক সব প্র্যাকটিস করতেই থাকে। এভাবে কুংফুর সব ট্রেনিং শেষ করার পর লিওর মনে হয় এখন সে পুরোপুরি রেডি ফাইটিংয়ের জন্য। তখন সে সরাসরি গিয়ে সেই ছেলেটাকে আবার লড়াইয়ের চ্যালেঞ্জ করে বসে। এরপর আবার শুরু হয়
চরম ফাইট। ছেলেটা তাকে হালকাভাবে নিতে শুরু করে, কিন্তু এবার লিও হয়ে উঠেছিল এক খতরনাক ফাইটার। ফাইট শুরু করার পর ছেলেটা তার সামনে বেশিক্ষণ দাঁড়াতেই পারে না। লিও তাকে ফটাফট মেরে ডাউন করে দেয়। ফাইট জেতার পর লিও সবাইকে নিজের জয়ের খবর জানাতে থাকে। তারপর কেটে যায় কয়েকটা বছর। এখন লিও অনেক বড় হয়ে গেছে, সে বিয়ে করেছে, তার একটা মেয়েও আছে, কিন্তু এর মধ্যে তার বাবা মারা গেছে। আর এখন লিও পুরো শহরের সবচেয়ে ভয়ঙ্কর ফাইটার। সে যতগুলো ফাইট করেছে প্রত্যেকটাই জিতেছে। ফলে পুরো শহরে মানুষ তাকে এক নামে চেনে। সবাই তার বাবার মতোই তাকে সম্মান করে। কারোর এত সাহসও নেই যে তাকে চ্যালেঞ্জ করবে, কারণ যেই তার সামনে আসে লিও তাকে এমনভাবে কেলানি দেয় যে সে আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। কিন্তু সময়ের সাথে আমরা লিওর মধ্যে পরিবর্তন দেখতে পাই। মানুষের সম্মান আর তার ক্ষমতার কারণে লিও এখন অনেক অহংকারী হয়ে গেছে। তার বাবা এত শক্তিশালী হয়েও সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু লিও একদমই তেমন হয়নি। সে নিজেকে সবার চেয়ে বেশি শক্তিশালী ভাবে, কাউকেই সম্মান করে না। এক পর্যায়ে সে নেশাপানি করতে শুরু করে। তার স্টুডেন্টই তাকে এই পথে নিয়ে এসেছে, কারণ তারা চায় না লিও এই শহরে রাজত্ব করুক। এভাবে লিও তার ফাইটিংয়ে জেতা সব টাকা উড়িয়ে দেয়। এই কারণেই তার উপর হোটেলে অনেক ধার জমে যায়। মূলত হোটেলের মালিক ছিল তার ছোটবেলার বন্ধু। সে সবকিছু দেখে বুঝতে পারে লিওকে সবাই মিলে ধ্বংস করার চেষ্টা করছে, কারণ লিওকে মারতে পারলে তারা এই কুংফু গোষ্ঠীতে রাজত্ব করতে পারবে। একদিন হোটেলের ম্যানেজার এসে লিওর বন্ধুকে বলে, লিওর কারণে আমাদের অনেক লোকসান হচ্ছে। লিও তার দলবল নিয়ে নেশাপানি করছে, কিন্তু তার কাছে কোনো টাকা নেই। এটা শুনে তার বন্ধু আর চুপ থাকতে পারে না। সে সরাসরি লিওর কাছে গিয়ে বলে, এভাবে আর চলা উচিত না। তুমি তোমার বাবার দেওয়া শিক্ষা ভুলে গিয়ে তাকে অপমান করছো, আর সবাই তোমাকে ব্যবহার করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যেদিন তুমি বিপদে পড়বে তোমার কোনো স্টুডেন্ট তোমার পাশে থাকবে না। তুমি তোমার বাবার মতো নিজেকে গড়ে তোলো। কিন্তু অহংকারে লিও তার কোনো কথার গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন লিও যখন তার দলবল নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় আরেক ফাইটার কিং। কিংও লিওর মতো আজ পর্যন্ত কোনো ফাইটে হারেনি, আর এই কারণে লিও কিংয়ের উপর খ্যাপা ছিল। লিও তো চাইতো পুরো শহরে শুধু তারই রাজত্ব চলুক। এরপর লিও সেই রাগ ট্রেনিংয়ের সময় নিজের ছাত্রদের ঝাড়তে থাকে। পরের দিন হঠাৎ লিওর লোকজন তার এক ছাত্রকে স্ট্রেচারে করে নিয়ে আসে। ছেলেটা এতটাই খারাপভাবে মার খেয়েছিল যে দাঁড়াতেও পারছিল না। তখন সে লিওকে বলে, আমাকে কিং ধরে পিটিয়েছে। এই কথা শুনে লিওর মাথা পুরো গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কিংয়ের গ্যাংকে মারতে বেরিয়ে পড়ে। অন্যদিকে কিং তখন নিজের পরিবারের সাথে রেস্টুরেন্টে জন্মদিনের পার্টি করছিল। ঠিক তখনই সেখানে লিও এসে কিংকে ফাইটের চ্যালেঞ্জ ছড়ে দেয়। তখন লিওর ছোটবেলার বন্ধু এগিয়ে এসে বোঝায় কিং এর সাথে ফাইট না করতে, কিন্তু লিও এবার নিজের বন্ধুর সাথে খারাপ আচরণ করে। এরপর লিও সরাসরি কিংকে বলে, দম থাকলে লড়াই করো, না হলে আমাকে ওস্তাদ বলে ডাকো। এই শুনে কিং ফাইটে রাজি হয়ে যায়। শুরু হয় দুই দানবের হাড্ডাহাড্ডি লড়াই। দুজনেই এমন কেলানি চালাচ্ছিল যে চারপাশ কেঁপে উঠছিল। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। কিন্তু এক সময় লিও রাগের মাথায় কুংফু রুলস না মেনে এমন সব অ্যাটাক চালাতে থাকে যা কিংয়ের পক্ষে ডিফেন্স করা সম্ভব ছিল না। আর ঠিক তখনই লিও মারাত্মক এক পাঞ্চ মেরে কিংকে সেখানে খতম করে দেয়। লিওর গ্যাং তখন ওস্তাদের জয় উল্লাস করছিল, কিন্তু কিংয়ের লোকেরা তাদের মাস্টারের লাশ দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। কিছুক্ষণ পরে লিও যখন নিজের বাড়ির কাছে পৌঁছায়, তখন সে মাটিতে অনেক মানুষের পায়ের ছাপ দেখতে পায়। দরজার সামনে দাঁড়িয়ে সে তার মাকে ডাকে, কিন্তু কোনো সাড়া আসে না। মায়ের ঘরে গিয়ে সে যা দেখে সেটা দেখে তার বুক কেঁপে ওঠে। তার মায়ের নিথর লাশ মাটিতে পড়েছিল। লিও বুঝে যায় কিংয়ের লোকেরা বদলা নিতে এসে তার মাকে মেরেছে। এরপর সে দৌড়ে তার মেয়ের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে সেই লোকগুলো তার ছোট্ট মেয়েটাকেও ছাড় দেয়নি। লিওর মাথায় তখন রক্ত উঠে যায়। লিও এবার কিংয়ের পুরো পরিবারকে খেয়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিংয়ের বাড়িতে ঢুকেই প্রথমে সে কিংয়ের ছেলেকে খতম করে দেয়। এরপর যখন সে কিংয়ের স্ত্রী আর মেয়ের দিকে এগিয়ে যায়, তখন কিংয়ের স্ত্রী কাঁদতে কাঁদতে বলে, এতে আমার মেয়ের কোনো দোষ নেই, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দাও। এই কথা শুনে লিওর রাগ কিছুটা কমে আসে। সে বুঝতে পারে সত্যিই এদের কোনো দোষ নেই। ফেরার পথে লিওর লোকেরা তার সামনে সেই ছেলেটাকে ধরে আনে যাকে কয়েকদিন আগে কিং মেরেছিল। ঠিক তখনই সামনে আসে আসল সত্যি। লিওর লোকেরা জানায় এই ছেলেটা কিংয়ের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছিল, এই কারণে কিং তাকে মেরেছিল। এই সত্যি জানার পর লিওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে কিং আসলে নির্দোষ ছিল, আর সে
সে বিনা কারণেই তাকে মেরেছে। তখন তার ছোটবেলার বন্ধুর বলা কথাটা মনে পড়ে। সে বলেছিল, তোমার এই চামচারাই একদিন তোমাকে বড় বিপদে ফেলবে। এরপর লিও নিজের পুরো দল থেকে বেরিয়ে আসে। সে শুধু নিজের রাগের কারণে তার পরিবারকে হারিয়েছে। লিও এবার পুরোপুরি ভেঙে পড়ে। সে সিদ্ধান্ত নেয় এই শহর ছেড়ে চলে যাবে। সে একটি জাহাজে উঠে পড়ে। লিও জানত না এই জাহাজ তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু ভাসতে ভাসতে সেটা তাকে জঙ্গলের ভেতর এক জনমানবহীন জায়গায় নিয়ে আসে। লিও ঠিক করে এখানেই সে বাকি জীবন কাটিয়ে দেবে। এভাবেই কেটে যায় 6 মাস। তখন আমরা লিওকে দেখি, সে আর আগের লিও নেই, পুরো বদলে গেছে। এই জীবন নিয়ে লিও এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে সে নিজেকে শেষ করতে নদীতে ঝাঁপ দেয়। কিন্তু ঠিক তখনই কয়েকজন জেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। তারা লিওকে নিজেদের গ্রামে নিয়ে যায় আর তার খেয়াল রাখতে শুরু করে। কয়েকদিন পর লিওর জ্ঞান ফিরলেও তার শরীর তখনও খুব দুর্বল ছিল, কারণ সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। এরপর আমরা গ্রামের মুন নামের এক মেয়েকে দেখতে পাই। মুন চোখে দেখতে পারত না, কিন্তু তার মনটা ছিল একদম পরিষ্কার। সে সবসময় লিওর পাশে থাকত এবং তার খেয়াল রাখত। এরপর লিও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে আর তার আগের রূপে ফিরে আসে। মুনের এত যত্ন দেখে লিওর মনে তার জন্য মায়া জন্মায় আর ধীরে ধীরে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। লিও ঠিক করে বাকি জীবন সে এখানেই সাধারণ মানুষের মতো কাটাবে। কিন্তু গ্রামের কেউ জানত না লিও একজন ভয়ঙ্কর এক মার্শাল আর্ট মাস্টার। একদিন গ্রামের একটা ছোট্ট বাচ্চা পাশের গ্রাম থেকে কিছু চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। এই ঘটনা শুনে গ্রামের সর্দার খুব রেগে যায় আর বাচ্চাটাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সামনে আসে লিও। সে সর্দারকে বলে, বাচ্চাটার বদলে আমাকে শাস্তি দাও। সর্দার এতে রাজি হয়ে যায়, কিন্তু একটা শর্ত দেয়, লিওকে তার সাথে লড়াই করে জিততে হবে। লিও সাথে সাথে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। ফাইট শুরু হতেই সর্দার লিওকে উরুম ধুরুম কেলানি দিয়ে নকডাউন করার চেষ্টা করে, কিন্তু লিও শুধু নিজেকে ডিফেন্স করে, কোনো পাল্টা অ্যাটাক করে না। সে চাইলে এক ঘুষিতেই সর্দারকে টপকে দিতে পারত, কিন্তু সে জানে তার রাগের কারণে কি হতে পারে, তাই সে তখন শান্ত ছিল। কিন্তু গ্রামের লোকেরা তখন চিৎকার করে বলতে থাকে, তাকে মেরে আমাদের গ্রামের সম্মান রক্ষা করো। তখন লিও নিজের আসল ফাইটিং স্কিল ব্যবহার করতে থাকে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সর্দারকে খেয়ে দেয়। এই ঘটনার পর থেকে পুরো গ্রামের মানুষ লিওকে সম্মান করতে শুরু করে। একদিন মুন লিওকে নিয়ে তার মা বাবার কবরে যায়। এই দেখে লিওরও নিজের পরিবারের কথা মনে পড়ে যায়, তাই সে ঠিক করে নিজের শহরে ফিরে যাবে। তখন মুন তাকে বলে, আবার ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। লিও তখন মুনকে কথা দেয় সে অবশ্যই ফিরে আসবে। এরপর লিও নিজের শহরের দিকে রওনা দেয়, কিন্তু শহরে ঢুকেই সে অবাক হয়ে যায়, কারণ এই শহর আগের মতো নেই। পরে সে জানতে পারে লিও কিংকে খতম করার পর আর কোনো লিডার না থাকায় পুরো শহরে ক্যাঁচার লেগে যায়, আর সেই সুযোগে ব্রিটিশরা শহরটা দখল করে এখন নিজেদের রাজত্ব চালাচ্ছে। এরপর লিও তার পরিবারের কবরের সামনে যায়। বাবার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, কারণ সে বুঝে গিয়েছিল তার বাবা কেন সবসময় কুংফুর রুলস মেনে চলত। সে তার বাবার আদেশ না মেনে অহংকার আর ক্ষমতার নেশায় নিজেকে হারিয়ে ফেলেছিল। এরপর লিও সোজা কিংয়ের বাড়িতে যায়। সেখানে গিয়ে কিংয়ের স্ত্রীর কাছে ক্ষমা চায়। তারপর কিংয়ের ছবির সামনে দাঁড়িয়ে নিজের ভুলের জন্য আফসোস করতে থাকে। সবশেষে সে চলে যায় তার ছোটবেলার বন্ধুর কাছে। সে তখন বলে, তুমি আমাকে যা যা বলেছিলে আমার সাথে ঠিক তাই হয়েছে, কিন্তু আমি আর আগের মতো নেই। তার বন্ধুও তখন লিওকে মাফ করে দেয়। এরপর বাইরে বেরোলে লিও একটা খবরের কাগজ দেখে জানতে পারে হারকিউলিস নামে এক ফাইটার পুরো চীনের সব মানুষকে লড়াইয়ের চ্যালেঞ্জ করে চলেছে। হারকিউলিস এতটাই শক্তিশালী ছিল যে তার সামনে দাঁড়ালে সবাই প্যান্ট ভিজিয়ে ফেলত। এই খবর শুনে লিও ঠিক করে সে হারকিউলিসের সাথে লড়ে নিজের দেশের সম্মান ফিরিয়ে আনবে। এরপর লিও লড়াইয়ে নাম লেখায়। কয়েকদিন পর লড়াইয়ের দিন এসে যায়। আমরা হারকিউলিসকে দেখতে পাই। সে সাইজে বিশাল পাহাড় সমান আর লিওর চেয়ে অনেক শক্তিশালী, কিন্তু তাকে দেখে লিওর চোখে একটুও ভয় ছিল না, কারণ আমরা তো জানি লিও কি লেভেলের মাল। লড়াই শুরু হতেই হারকিউলিস লিওকে ধরে পেটাতে থাকে, তুলে তুলে মাটিতে আছাড় মেরে তাকে আহত করে দেয়। কিন্তু লিও এত সহজে হার মানে না। যখন সে বুঝতে পারে হারকিউলিস ক্লান্ত হয়ে গেছে, তখনই শুরু করে নিজের আসল খেলা। মুহূর্তেই তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিল ঘুষি মেরে তাকে আহত করে ফেলে। এরপর লিও ফাইনাল অ্যাটাক করে হারকিউলিসকে রিংয়ের বাইরে ফেলে দেয়। রিংয়ের বাইরে কিছু ধারালো লোহার পেরেক ছিল, সেখানে পড়লে হারকিউলিস খতম হয়ে যেতে পারত। কিন্তু ঠিক তখনই লিও নিজের পা দিয়ে তাকে টেনে বাঁচিয়ে নেয়। এটা দেখে হারকিউলিস লিওকে সম্মান করতে শুরু করে। সে বুঝে যায় লিও একজন সৎ আর শক্তিশালী ফাইটার, তাই সে সবার সামনে নিজের হার মেনে নেয়। এরপর লিওর হাত তুলে তাকে আবার শহরের চ্যাম্পিয়ন ঘোষণা করে। এরপর লিও শহরে একটা একাডেমি খোলে। সেখানে চীনের মানুষদের মার্শাল আর্টসের ট্রেনিং দিতে শুরু করে। কিন্তু অন্যদিকে ব্রিটিশরা লিওর ফিরে আসা মোটেও ভালোভাবে নেয়নি।
কারণ তারা চীনের মানুষকে গোলাম বানিয়ে রাখতে চাইত। তাই তারা সিদ্ধান্ত নেয় লিওকে এমন একজন ফাইটারের সামনে দাঁড় করাবে যে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দিতে পারবে। তখন এক জাপানি লোক বলে সে এমন একজন ফাইটারকে চেনে যে খুব সহজেই লিওকে টপকে দিতে পারবে। এরপর পুরো শহরে ঘোষণা করে দেওয়া হয় লিওকে একজন বিশেষ ফাইটারের সাথে লড়তে হবে। যদি সে তাকে হারাতে পারে তবেই সে শহরের আসল চ্যাম্পিয়ন হবে। লিও সাথে সাথে রাজি হয়ে যায়। অবশেষে সেই দিন চলে আসে। কিন্তু এই ফাইটের নিয়ম ছিল আলাদা। লিওকে প্রথমে পরপর 3 জন ফাইটারের সাথে লড়তে হবে। ব্রিটিশদের প্ল্যান ছিল প্রথমেই লিওকে দুর্বল করে ফেলা, কিন্তু লিও কোনো কাঁচা খেলোয়াড় ছিল না। মাত্র কয়েক সেকেন্ডে সে একে একে 3 জনকেই খেয়ে দেয়। এরপর আসে আসল ফাইটার, যাকে শুধু লিওকে মারার জন্য আনা হয়েছিল। ফাইটারটি তখন লিওকে বলে, আমি আগে 3 জনের সাথে লড়ব, যাতে আমরা সমান এনার্জি নিয়ে লড়তে পারি। এই কথা শুনে লিও বুঝতে পারে সে একজন সৎ ফাইটার। তবে লিও তাকে মানা করে দেয়, আর এরপর শুরু হয় এক দুর্দান্ত লড়াই। দুজনেই এত পাকা খেলোয়াড় ছিল যে কেউ কাউকে ছাড় দিচ্ছিল না, একে অপরকে সমান পাল্লা দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তাদের অস্ত্র বদলে যায়। লিও তলোয়ার চালাতে এক্সপার্ট ছিল, কিন্তু অন্য দিকের ফাইটার তার অস্ত্র চালাতে পারছিল না। লিও চাইলে তখনই তাকে কেটে ফালা ফালা করে দিতে পারত, কিন্তু লিও ফাইট থামিয়ে তার অস্ত্র ফিরিয়ে দেয়। এরপর আবার লড়াই শুরু হয়। এটা দেখে ব্রিটিশরা বুঝে যায় লিওকে হারানো অসম্ভব, তাই সেই জাপানি একটা প্ল্যান করে। প্রথম রাউন্ড শেষ হলে তারা লিওর খাবারে বিষ মিশিয়ে দেয়। রাউন্ড শুরু হতেই বিষ কাজ করতে শুরু করে। লিওর মাথা ঘুরতে থাকে, আর কিছুক্ষণ পর সে রক্ত বমি করতে শুরু করে। এটা দেখে ফাইটার সাথে সাথে ফাইট থামিয়ে দেয়। সে বুঝে যায় চিটিং করে লিওকে মারার প্ল্যান করা হয়েছে। এদিকে লিওর অবস্থা খারাপ হতে থাকে। লিও বুঝে যায় সে আর বাঁচবে না, তাই সে সিদ্ধান্ত নেয় যদি মরতেই হয় তবে বীরের মতো লড়াই করেই মরবে। সে আবার ফাইটে ফিরে আসে। আবার শুরু হয় তুমুল লড়াই। লিও নিজের শেষ শক্তিটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে। একের পর এক অ্যাটাক করে ফাইটারটিকে ডাউন করতে চায়। তার স্পিড এতটাই ভয়ঙ্কর ছিল যে সেই ফাইটার কোনো চান্স পাচ্ছিল না। অবশেষে লিও তার বুকে একটা মারাত্মক ঘুষি বসাতে যায়, যেটা তাকে সরাসরি জমের দুয়ারে পাঠিয়ে দিতে পারত। কিন্তু ঠিক শেষ মুহূর্তে সে নিজের হাত থামিয়ে দেয়। লিও এবার তার বাবার সেই পথ অনুসরণ করে। বিপক্ষের ফাইটারও বুঝে যায় লিও তার থেকেও খাতারনাক ফাইটার, তাই সে নিজে থেকেই লিওকে মাস্টার ঘোষণা করে। কিন্তু এদিকে বিষের প্রভাবে লিও মাটিতে লুটিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। গল্পের একদম শেষে আমরা দেখি লিওর আত্মা মুনের সামনে এসে নিজের ফাইটিং স্কিল দেখাচ্ছে, আর মুন যেন নিজের চোখের সামনে লিওকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো লিওর ফাইটিং? কমেন্ট করে জানাতে ভুলবেন না।